নমস্কার বন্ধুরা, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি যে আমরা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ভাগ্যই কিন্তু আমাদের জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করছে। এবং সেই ভাগ্য কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? সেই ভাগ্য নিয়ন্ত্রণ হচ্ছে অ্যাস্ট্রোলজির মাধ্যমে। আর অ্যাস্ট্রোলজি শুধু বলবো না, অ্যাস্ট্রোলজিকে যারা খুব গভীরভাবে নিয়েছেন এবং যারা সূক্ষ্মতায় পৌঁছেছেন তারাই কিন্তু প্রকৃতভাবে ভাগ্যের কথাটি বলতে পারেন। অর্থাৎ আমার ভাগ্যে কি চলেছে বা কি চলবে আগামী দিনে সেটা কিন্তু বলতে পারেন। আর আমাদের আজকে অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তাকে আপনারা সকলেই চেনেন, কারণ দীর্ঘ বহু বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত এবং এই চ্যানেলের মাধ্যমেও কিন্তু ওনাকে আপনারা অনেকবার দেখেছেন। বেশ কিছুদিন একটু আর কি আমরা ওনাকে পাইনি, তার জন্য কিন্তু আপনারা অনেক ফোন করেছিলেন যে কেন আমরা জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়কে পাচ্ছি না। সেই অপেক্ষার কিন্তু অবসান হলো আজ থেকে। এবার থেকে নিয়মিতভাবে এই সময় এই চ্যানেলে আপনারা কিন্তু দেখতে পাবেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়কে। অবশ্যই তিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো নিয়েই রীতিমতন সাধনা করেছেন এবং পড়াশুনো করেছেন। তার জন্যই এই যে আমি একটু আগে একটা কথা বলছিলাম যে ভাগ্য যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কিন্তু ঈশ্বর, কিন্তু ভাগ্য যিনি পড়তে পারেন, অর্থাৎ আমাদের ভাগ্য কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু বলতে পারেন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। আর আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন তিনি একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার এবং যার ছোট্ট ছোট্ট টিপস এবং যার ছোট্ট ছোট্ট উপাচার আপনাদের ভীষণ ভালো লাগে এবং সেগুলো পালন করে আপনারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা সবার আগে জানাই স্বাগত। নমস্কার, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। দেখুন অনুষ্ঠান, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক মাস পরে ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়কে পেয়েছি। তার কারণ হচ্ছে উনি একটু ব্যস্ত ছিলেন এবং তার জন্য উনি আসতে পারেননি। এবং আপনাদের রিকোয়েস্ট ছিল, আপনাদের অনুরোধ ছিল, কারণ আপনারা কিন্তু ওনাকে ভীষণভাবে ভালোবেসেছেন। এবং সব থেকে যেটা বড় কথা, উনি কিন্তু ভালোবাসারই একজন মানুষ, কারণ অত্যন্ত আন্তরিক, অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র এবং যার কাছে গেলে আপনাদের কিন্তু মনে হবে না যে আমরা একজন খুব রাশভারী একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলাম বা তান্ত্রিকের কাছে এলাম যাকে আমাদের ভীষণ ভয় লাগছে বা যার কাছে কোনো রকম সমস্যার কথা বলতে গেলেই আমাদের ভয় লাগবে। এরকম মানুষ কিন্তু উনি নন। অত্যন্ত মানে ভালোবাসার একজন মানুষ ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়। তো যখন ওনাকে আমরা পেয়েই গেছি, নানান ধরনের প্রশ্ন তো ভিড় করে আসছে, সেই সমস্ত প্রশ্ন অবশ্যই আপনাদের প্রতিনিধি হয়ে আমি ওনার কাছে রাখবো। তার আগে বলে দিই যে সরাসরি ফোন করুন বলে যে নাম্বার যাচ্ছে 62 দিয়ে, এই নাম্বারে আপনারা অবশ্যই ওনাকে ফোন করুন আর এই মুহূর্তে কথা বলবার জন্য। আর ওনার যে যোগাযোগ নাম্বার যাচ্ছে সেটা কিন্তু যোগাযোগ বলে নিচে যাচ্ছে লাইভের নিচে, এই দুটো নাম্বারে অবশ্যই ওনাকে আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ বুকিং করে চেম্বারে কিন্তু চলে আসতে পারছেন। চেম্বারের অ্যাড্রেস নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে প্রথমেই যে প্রশ্নটা এই মুহূর্তে রাখছি সেটা হচ্ছে এই যে তন্ত্রক্রিয়া, এটা কি সবাই করতে পারে? এটা একটা খুব সুন্দর দিক, মানে দিদি বলেছেন তন্ত্রক্রিয়া সবাই করতে পারে, মানে কিন্তু এখন তো করে যাচ্ছে সবাই। এবার দেখা যাচ্ছে যে তন্ত্রক্রিয়া এমন একটা ব্যাপার, ধরুন ডাটা চারা যে বীজ বলা হয়, যেটা লাল ডাটা বীজ বা তুলসী বীজ, এই দুটো একসঙ্গে যদি মিশিয়ে ফেলা হয়, এইবার কেউ কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ডাটা চারা হতে পারে বা কোনটা তুলসী চারা হতে পারে। এইবার দেখা গেল যে যদি সেই চারাগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, এইবার কোনো কারণে যদি চারাগুলো যখন বেরোবে তখন কিন্তু বোঝা যাবে যে এটা কিন্তু তুলসী চারাই হবে। আর যেটা ডাটা চারা সেটা কিন্তু ডাটা বীজ থেকে ডাটা চারাই হবে। অতএব তন্ত্রক্রিয়া আপনারা আগে জানুন যে বংশ পরম্পরায় তন্ত্রক্রিয়া করছে কিনা, বা তন্ত্রক্রিয়া বংশ পরম্পরায় যদি কেউ করে থাকে বা দেখা যাচ্ছে যে তার বংশ পরম্পরা হয়ে আসে, না হলেও সেটা করা যেত। তবে গুরুর সান্নিধ্যে, গুরু যদি প্রকৃত তাকে দান করে থাকে, তন্ত্রক্রিয়া যদি কিছু পেয়ে থাকে সে, তাহলে সেই তন্ত্রক্রিয়া দ্বারা কিছু কাজ করা যেতে পারে। এবার সেই অনুযায়ী তন্ত্রক্রিয়া দেখা যায় যে যারা যেই গুরু থেকে ভালো শিক্ষা নিতে পারবে সেখান থেকে তন্ত্রক্রিয়া করাটা সবচেয়ে
বুদ্ধিমানের কাজ এবং তন্ত্রটা ভালো হবে। অর্থাৎ তন্ত্রক্রিয়া কিন্তু মানে একটা খুব সাধারণ বিষয় নয়, এটা কিন্তু একটা গভীর বিষয়, এবং সেই তন্ত্রক্রিয়া যদি হয় বংশ পরম্পরায় সেরকম ব্যক্তি কে খুঁজে নেওয়াটাই বেটার, আর না হলে যিনি মানে একজন সঠিক গুরুর সান্নিধ্যে আছেন সেরকম মানুষ কিন্তু তন্ত্রক্রিয়া করতে পারেন আর কি। তো এই যে তন্ত্রক্রিয়া, এই নিয়ে তো নানান ধরনের প্রশ্ন আমাদের মনে ভিড় করে আসে। তো এই তন্ত্রক্রিয়া, এই যে পঞ্চ ক্রিয়া যেটাকে বলা হয়, সেটা নিয়ে যদি একটু বলেন আপনি। পঞ্চক্রিয়া এগুলো ধরুন পঞ্চতত্ত্ব বা অনেক কিছু, এই যেমন পঞ্চমুণ্ডির আসনে বসে, এইবার যারা কেউ কিছুই কাজ জানে না, এবার দেখা গেল তন্ত্রক্রিয়া যারা করে বেড়াচ্ছেন হয়তো কিছুই জানেন না তারা, এইবার কোনো পঞ্চমুণ্ডির আসনে গিয়ে তারা পিঠে গিয়ে তারা কাজকর্ম করছেন। এইবার লোক দেখানো, এখন সত্যি কথা বলতে তামসিক একটা যুগ চলে এসছে, পোশাক আশাক সুন্দর করে এবং যে কোনো জায়গায় লোককে দেখানো, কেউ হয়তো দেখা গেল পাঠা বলি দিয়ে, কেউ আবার হয়তো দেখা গেল কলা বলি দিয়ে, কেউ হয়তো নানান দিক থেকে দেখা যায় যে অনেক কিছু অনেক রকম সরঞ্জাম করে তারা করে থাকে। এইবার যদি কেউ যদি মনে করে থাকেন যে ওইসব ক্রিয়াকর্ম দেখে ভয় পাচ্ছেন, বা এ তো অনেক রকম ভাবে জানে, অনেক কিছু করছে, ভয়ানক কিছু, কেউ মুরগি কেটে করছে, অতএব এই জিনিসটা করার পরে মানুষের মধ্যে একটা ভয় প্রবণতা কাজ করে, সেই উদ্দেশ্যে অনেকে সেখানে ছুটে যায়। এবার সেই গিয়ে দেখা গেল যে সে যে পঞ্চমুণ্ডির আসনে বসে যে তন্ত্রক্রিয়া করছে, আদৌ কিন্তু সে জানে না, বন্ধন করতে জানে না, নিজের শরীরটাকে পর্যন্ত বন্ধন করতে পারে না, অথচ পঞ্চমুণ্ডির আসনে বসে পড়েছে। এইবার এই সেই কারণের জন্য কিন্তু সেই মানুষের ক্ষতি কিন্তু হবেই। এইবার দেখা যাচ্ছে যে অনেক ভাবে এগুলো যারা করে থাকে তাদের ক্ষতিটাই বেশি হয়ে থাকে। আচ্ছা, আমাদের মধ্যে সরি, আমার গলাটা খুব ডিস্টার্ব হচ্ছে, আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বাগনান থেকে বলছিলাম। বাগনান থেকে বলছিলেন, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। পলাশ মণ্ডল। 13/1/75। 13/1/75। সময়টা বলুন। 2:45। দুপুর 2:45। 75 বলেন? মেদিনীপুর। 75। হ্যাঁ, 75 মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে, আগে তো দাদাকে দেখতাম। আচ্ছা আচ্ছা, অনেকদিন পান্ডি, মনে হচ্ছিল না যে মিস করছি এরকম? হ্যাঁ। সময়টা আচ্ছা, সময়টা আরেকবার বলতে হবে। সময় 2:45 দুপুরবেলা। আচ্ছা, দুপুর 2:45। কোন দিকটা জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন আপনি? স্যার, আমার শরীরটা একটু বলে দিন তো, ঠিক যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি দেখি। ঠিক আছে। আপনার তো শরীর খুব খারাপ হওয়ার কথা না, একটু মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে, খুব হুটপাট গরম করে ফেলছেন মাথা একটু গরম করছেন, আর আপনার যে পরিস্থিতি চাপে এমনি গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু ওই কারণের জন্য ডিস্টার্বটা বেশি হচ্ছে, একটু মানসিক চিন্তায় আপনি পড়ে গেছেন, মানসিক চিন্তা নিয়ে একটু ভুগছেন আপনি। শরীরটা ভালো যাবে, হ্যাঁ, মোটামুটি আর 3 মাস একটু আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে থেকে আপনার শরীরটা দেখা যাচ্ছে একটু ভালোর দিকে আসবে আর কি। এখন এই মুহূর্তের জন্য আপনি পারলে যেটা সবচেয়ে বেটার, হ্যাঁ, আপনি একটু পারলে শনি মন্দিরে গিয়ে, শনি বাবা গ্রহরাজের মন্দিরে গিয়ে একটু তিলের তেল দান করুন, দেখুন আপনার যে খারাপ দিকগুলো এগুলো ভালো দিকে আসছে। না, শনিবারে করবেন। হ্যাঁ, মেদিনীপুরে আমি বসে, একটু যোগাযোগ করবেন, আমি বলে দেবো অবশ্যই। ঠিক আছে, নিশ্চয়ই শুনে নিয়েছেন আপনি। নমস্কার। কারণ উনি মানে যে কোনো একটি প্রশ্ন নিয়ে যদি আপনারা ফোন করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, আমরা পঞ্চমুণ্ডির আসনে মানে যেটা আর কি আমরা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এই যে পঞ্চমুণ্ডির আসনে মানুষ হট করে বসে পড়ছেন, এতে তার ক্ষতি তো হচ্ছে, কিন্তু উনি যে মানুষের কাজ করছেন সেই মানুষগুলোর কি হচ্ছে না, এবার দেখা যাচ্ছে সেই মানুষগুলো তো সেইভাবে বিভ্রান্ত হয়ে পড়বে, এবার কাজ তো হবে না। এইবার অনেক সময় দেখা যায় যে তন্ত্রক্রিয়া যারা করছেন তারা তো কাজ কিছুই জানে না তন্ত্র অনুযায়ী, এবার তারা গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে লোকজন দেখানোর জন্য একটা বিশেষভাবে একটা প্রক্রিয়া তারা করে থাকেন, এবার সেই উদ্দেশ্যে তার কিন্তু ডিস্টার্ব থেকেই যাবে। অতএব দেখা যাবে যদি এইভাবে নাই করে অনেকে দেখা যায় যে এই যে পঞ্চমুণ্ডির আসনে বসে তারা যে কাজ করছে, এবার সেই কারণের জন্য শরীর খারাপের যোগটা কিন্তু বেশি আসে তাদের। কিছুদিন অন্তরে দেখবেন শরীর খারাপ হবে, হয় ডাক্তারের কাছে যাবে, না কোথায় যাবে, হয়তো টাকা পয়সা ইনকাম করার জন্য এমন কিছু ভুল কাজ করে থাকেন তারা, এতে ক্ষতি ছাড়া ভালো হয় না। অতএব এই জিনিসটা না করাই ভালো আর কি। কারণ কি, মানে তন্ত্র এমন একটা জিনিস, সেটা কিন্তু সকলে করতে পারেন না। পঞ্চমুণ্ডির আসনে বসে পড়লেন এবং পঞ্চমুণ্ডির আসনে আপনি দেখলেন যে কেউ পঞ্চমুণ্ডির আসনে রয়েছেন,
তার মানে যে তিনি একদম মানে তারাপীঠ সিদ্ধ, তার মানে যে তিনি একজন কামাখ্যা সিদ্ধ, এটা কিন্তু ভাবনাটাই ভুল। সেই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ফোন তো আমরা নেব, তার আগে একটুখানি বলি যে নানান ধরনের সমস্যা এই মুহূর্তে তো রয়েছে, কারণ মানুষ সমস্যা ছাড়া থাকতে পারে না, এবং মানুষের মানে সমস্যা মানুষকে কিন্তু আক্রান্ত করবে। তো এই নিয়ে আপনি একটা খুব সুন্দর টিপস আমাদের দিয়েছিলেন, সেটা হচ্ছে যে এই যে ফুল তোলার ব্যাপারটা, হ্যাঁ, মানে এই যে ভোর রাত্রে উঠে বা মাঝরাত্রে উঠে অন্যের গাছ থেকে ফুল নেওয়াটা, এই ব্যাপারে যদি আপনি আরেকবার বলেন। এটা একটা খুব ভালো দিক। দেখা যাচ্ছে অনেকে মনে করে থাকেন যে পুজোর মধ্যে মানে অনেকে দেখা যায় ভোরবেলা আপনি মানে সুন্দরভাবে একটু গাছ লাগিয়েছেন মনের আশা করে যে আপনার বাড়িতে আপনি গাছটা লাগিয়েছেন, যে আগের দিন কুড়িটা দেখে রেখে দিয়েছেন যে পরের দিন আপনি আপনার ভগবানকে। হ্যাঁ, এবার অনেকে কি করে সেই যে ফুলের গাছ থেকে ফুলের যে ফুলগুলো চুরি করে নিয়ে চলে যায়। এটা কিন্তু দুটো দিক আছে। একটা মনে করে থাকে সে তো নিয়ে গিয়ে আর বাড়িতে নিয়ে খাবে না, সে তো ঠাকুরকেই দেবে। কিন্তু ঠাকুরকে দিলেও যদি প্রভুকে বা নিবেদন করে, তবু তো যে মানুষটা লাগিয়েছে তার বাড়িতে তারও তো ঠাকুর দেবতা আছে, তারও তো মনে একটু আশা আছে। অতএব সে তো দিনের রাতের বেলায় ভেবে রেখে দিয়েছে যে আমার প্রভুকে আমি এটা দেবো। আপনি নিয়ে গিয়ে আপনার গুরুদেবকে দিচ্ছেন, আপনি আপনার ভগবানকে দিচ্ছেন। এইবার দেখা গেলো আমার ইষ্ট গুরু হচ্ছে ভোলেনাথ, আমি মনে করে থেকে আমার ভোলেনাথকে যদি আমি সেই ফুলটা দেবো বলে রাতে চিন্তা ভাবনা করে রেখেছি যে আজকে এই ফুলগুলো আমার ঠাকুরের জন্য কালকে সকালে তুলে নিয়ে আমি দেবো। এবার কোনো কারণে দেখা যাচ্ছে যে সেই ফুলগুলোকে অন্য কেউ তুলে নিয়ে গিয়ে সে কিন্তু মা কালীর চরণে নিবেদন করছে বা তার গুরুদেবের পায়ে নিবেদন করছে। এইবার ভেবে দেখুন যে তার কতটা পাপ লাগতে পারে। অতএব ফুল কখনো চুরি করে তুলে রাখা এটা একদম ঠিক নয়। আর যে কারো বাড়ি থেকে চুরি করা, আপনি যদি ফুল না থাকে, আমাদের শাস্ত্রে তো লেখাই আছে ফুল নেই আপনি একটা গাছের পাতা ছিঁড়েও দিতে পারেন, না থাকলে আপনি মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি সহকারে ঠাকুরকে ডাকতে পারেন। এটাও কিন্তু একটা ব্যাপার। আর দেখা যাচ্ছে অনেক সময় যে কোনো ফুলের কড়ি অনেকে তুলে রেখে দিচ্ছেন আগের দিন, রেখে দিয়ে সেটাকে তারপরের দিন সকালবেলা যে ফুল চুরি হয়ে যাচ্ছে তুলে রেখে দিই কুড়িগুলোকে। এবার কুড়িগুলোকে তুলে রেখে দিয়েছে, এবার তারপরের দিন সকালবেলা যখন ফুটছে সেটা আপনি নিবেদন করছেন। অতএব ফুলটা কিন্তু ফোটেনি গাছ থেকে যখন তুলেছেন, মানে যখন তোলা হয়েছে তখন তো কুড়ি অবস্থায় ছিল। অতএব দেখা যাবে সেই বাড়ির সন্তানাদি কিন্তু হতে চাইবে না বা বিয়ে থা হতে চাইবে না, এবার ডিস্টার্ব হবে। দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতাম না। তার কারণ হচ্ছে যে কুড়ি কিন্তু আমরা মাঝে মাঝেই তুলে রেখে দিই, তাই না? যে পরের দিন হয়তো চুরি হবার ভয় কিংবা কোনো ভয়, যে কুড়িটা যদি আমরা না পাই, ফুলটা যদি আমরা না পাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে যেটা হয় সেটা রাতের মধ্যেই সেই কুড়িটা ফুটে যায়। কিন্তু সেই জিনিসটা প্রস্ফুটিত হলো না গাছের মধ্যে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই জন্যই আমি বলেছিলাম যে এই অনুষ্ঠান আপনারা ভীষণ ভালোবাসেন এবং সবসময় বলেন যে উনি যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় দৈনন্দিন জীবনে ভুল করে থাকি, সেই ভুলটা কিন্তু উনি আমাদের ধরিয়ে দেন এবং সেই ভুলটা থেকে উনি কিন্তু আমাদের মুক্ত করেন, কারণ এমন সুন্দরভাবে উনি আমাদের পথটা দেখান। তাই তো এই অনুষ্ঠানটার নাম ভাগ্যের দিশারি। আবার আরেকটা দিক দেখা যায় দিদি, দেখা যাচ্ছে যে অনেকে রাস্তাঘাটে শনি মন্দিরে কোনো টাকা পয়সা পেলো, তারা অনেকে দেখবেন এই চিন্তা ভাবনা গুলো করে যে টাকা পয়সা পাওয়ার পরে কোনো মন্দিরে গিয়ে দিয়ে চলে আসে। এবার দেখা গেল যে রাস্তায় টাকা পেয়েছে বা পয়সা পেয়েছে, অনেকে নিয়ে গিয়ে সেই টাকাটাকে মন্দিরে গিয়ে দিয়ে চলে আসে, যে কোনো মন্দিরে। এইবার দেখা গেল যদি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা হয়, কোনো মন্দিরে দিয়ে দিচ্ছে। তাহলে যদি লাখ লাখ টাকা পেয়ে যায়, যদি হাজার হাজার টাকা পেয়ে যায়, সে তো কোনো মন্দিরে দেয় না। তাহলে সে তো সঙ্গে সঙ্গে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে, মনে করেন ঠাকুরের কাছে ওখানে 10টা টাকা দিয়ে একটু ফল মিষ্টি দিয়ে চলে যায়, এটা মনে করে থাকে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, আজকে ঠাকুর ওই টাকাটা আপনাকে দিয়েছে, যে রাস্তাঘাটে চলার পথে আপনি টাকাটা হয়তো পেয়েছেন, এইবার সেই টাকাটা ভগবান তো দিয়েছে আপনাকে, আপনি সেই টাকাটা নিয়ে গিয়ে গ্রহরাজের মন্দিরে বলুন বা কোনো বড় মন্দিরে আপনি দিয়ে দিলেন। এবার সেখানে তো ভগবান আপনাকে দেখলো যে আমি দিয়েছি, আমার ঊর্ধ্বে আবার আমাকে ফেরত দিচ্ছে, অতএব দিন কিন্তু খারাপ হতে শুরু হয়ে যাবে তার। অতএব যদি কেউ টাকা পেয়ে থাকেন, অনেকে বলে আমার দিন খারাপ যায়, কখনো না, এটা ভুল চিন্তা ভাবনা মানুষের। যদি কখনো টাকা পয়সা কেউ পেয়ে থাকে, অবশ্যই সেটাকে আপনার কোনো কাজে বা কোনো আপনি ভগবানকে দিন, বাড়িতে কোনো কাজে রাখুন, সেটা কিন্তু বড় ভূমিকা পালন করে এবং অর্থযশ আসার মানে ভগবান আপনাকে দ্বার খুলে দিয়েছে অর্থ আসার। অতএব আপনারা চিন্তা করুন যে সেই টাকাটাকে ধরে রাখার জন্য, আর আপনারা কি করছেন, সেই টাকাটা কোনো মন্দিরে দিয়ে দিচ্ছেন, কোনো ভিখারিকে দিয়ে দিচ্ছেন, আপনার ভাগ্য তো আপনি তাকে দিয়ে দিলেন। অতএব এটা কিন্তু খুব খারাপ দিক। আমি না একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে যে জিনিসগুলো আমরা চিন্তা করি না গভীরে গিয়ে, সেই গভীর চিন্তাটা উনি কিন্তু আমাদের মনে ধরিয়ে দেন। কারণ আমরা কিন্তু খুব সহজভাবে ভেবে নিই যে কম টাকা পেয়েছি মানে মন্দিরে দিয়ে দেবো বা কোনো ভিখারিকে দিয়ে দেবো বা কোনো মন্দিরেই দেবো, আমরা এটাই কিন্তু প্রথম আমরা ভাবি।
কিন্তু এই যে উনি বললেন যে বেশি অ্যামাউন্ট যখন হয় তখন কিন্তু এই কথাটা মাথায় আসে না। না, না, ঠিক, না, ঠিক। এই যে জিনিসগুলো উনি আমাদের ধরিয়ে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমাদের পথ চলাতে অনেক সাহায্য করে। আর তাই তো জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয় প্রত্যেকটি মানুষের মনের মণিকোঠায় চলে গেছেন এবং সকলে কিন্তু ওনাকে ভালোবাসেন। আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে হুগলিতে যারা থাকেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা আনন্দের খবর, কারণ হুগলির জিরাটে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও বর্ধমানে যারা থাকেন, কাটোয়া লাইনে যারা থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিরাট যে চেম্বারটি কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হবে। আপনারা কিন্তু হুগলির জিরাটে ওনার নিজ বাসস্থান এবং নিজ বাসস্থানের পাশেই কিন্তু ওনার চেম্বার রয়েছে এবং সেটি স্টেশনের একদম পার্শ্ববর্তী অঞ্চলে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। এটা একটা দারুণ সুখবর হুগলিবাসীদের ক্ষেত্রে এবং বর্ধমানবাসীদের ক্ষেত্রে এবং কাটোয়াবাসীদের ক্ষেত্রে। পাশাপাশি ওনাকে কিন্তু আপনারা কলকাতাতে পাচ্ছেন, দমদমে পাচ্ছেন, এছাড়াও ওনাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বনগাঁতে, এছাড়াও আপনারা মেদিনীপুরে পাচ্ছেন। আর ফোন নাম্বার তো যাচ্ছেই, ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ যদি করেন তাহলে দেখবেন জীবনে কিন্তু কোনো সমস্যা থাকছে না। আর এই যে সুন্দর সুন্দর টিপস এবং উপাচার সেটি কিন্তু আপনারা যখন পেয়ে যাবেন তখন কিন্তু দেখবেন যে কত ভালো লাগছে, কারণ এই জিনিসগুলো আমরা ভুল করি বলেই কিন্তু দৈনন্দিন জীবনে আমরা অনেক দুঃখ পাই, তাই না? ঠিক। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আমরা একটা বিশেষ আলোচনায় ফিরবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি সুমিত ভট্টাচার্য বলছি, আচ্ছা। কলকাতা থেকে। নিউ আলিপুর কলকাতা থেকে সুমিত ভট্টাচার্য। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন আপনি? হ্যাঁ, নিজের সম্বন্ধে ডেট অফ বার্থ? 23 এপ্রিল 1993। আচ্ছা, 30 এপ্রিল 1993, তাই তো? 23 এপ্রিল 1993, 1993। আচ্ছা, সময়টা? 3:40। কখন? দুপুর 3:40। জন্মস্থান কোথায় আপনার? এই নিউ আলিপুর, কলকাতা। ঠিক আছে, কোনো প্রশ্ন রয়েছে? প্রশ্ন বলতে ওর নিজের ব্যাপারে একটু ক্যারিয়ার নিয়ে জানবো, মানে আমার ব্যবসা করা বেটার হবে না চাকরি করা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। ঠিক নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, বলছি আপনার চাকরি যোগ ব্যবসা যোগ দুটোই রয়েছে আপনার। ও, আর আচ্ছা। শরীর স্বাস্থ্যটা একটু ভালো যাবে না আপনার এই মুহূর্তের জন্য, তাই তো? হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা খুব একটু ভালো যাবে না এখন এই মুহূর্তের জন্য। শরীর স্বাস্থ্য? হ্যাঁ, হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে আপনার। ডিস্টার্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু পেটের অসুবিধা। হ্যাঁ, একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। আপনার চাকরি এবং ব্যবসা দুটো দিকই আপনার ভালো আছে, আপনি দুটো দিকই করতে পারবেন, আপনার অসুবিধা নেই। তবে বিয়ে থার ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, আপনার সংসার লাইফটা একটু ডিস্টার্ব আছে। তো হ্যাঁ, এটা একটু আছে। যদি বিস্তারিত জানতে হয় আপনি আমাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই আমি বিস্তারিত বলে দেবো। আর আপনার কর্মজীবনে কিন্তু অর্থপ্রাপ্তি, যশ বা আপনার এগুলো খুব ভালো আছে। পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি আপনার অগাধ, মানে খুব ভালো আছে আপনার। অতএব আপনার এই দিক থেকে আরো বেশি ভালো কিছু পাবেন আপনি পাবেন। আপনি সকালবেলা একটু পারলে সূর্য প্রণামটা আপনি করবেন, আশা করা যায় খুব ভালো দিকে আসবে আপনার। বাহ, সুমনবাবু, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার দারুণ একটা সুযোগ রয়েছে এবং আপনি বাবা মাকে ভালোবেসেছেন বা বাসেন, তার জন্য কিন্তু আপনি সেই আশীর্বাদটাও পাচ্ছেন বলে আপনার লাইফটা কিন্তু খুব ভালো যাবে। ঠিক আছে, আপনি সাথে থাকুন, ভালো থাকুন। আরেকটি ফোন রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা একটু আলোচনায় ফিরবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। দমদম থেকে বলছেন, কে বলছেন? আমি জন্মসূত্রে, আমার নাম অনিমা সাহা। আমি বলছি, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আপনার নামটা? আমার নাম অনিমা সাহা। অনিমা সাহা। আচ্ছা, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 7/9/1972। 7/9/1972। ঠিক আছে, আপনি একটু 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 ধীরে ধীরে, হ্যাঁ, সময়টা বলুন। সালটা দিদি কি? 1972। আচ্ছা, দুপুর 12:30, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনিমাদি আপনার জন্মস্থান কোথায়? কলকাতাতে। কলকাতাতেই জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগছে? সময়টা আচ্ছা আচ্ছা, সময় হচ্ছে দুপুর 12:30। আচ্ছা আচ্ছা। হুম, আর জন্মস্থান কলকাতা।
ওনার কাছে যারা আসেন প্রত্যেকের কিন্তু ভালো লাগে, তার কারণ হচ্ছে উনি অত্যন্ত অমায়িক, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সততা এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজটা করে থাকেন। তার জন্য ওনার কাছে প্রত্যেকটি মানুষ এসে কিন্তু স্যাটিসফাইড হয়, যেটা কিন্তু ভীষণভাবে বিরল, কারণ জ্যোতিষীদের কাছে গিয়ে স্যাটিসফ্যাকশনটাই আসে না, তাই না? অনেক মানুষ এরকম বলে থাকেন যে আমি গেলাম, আমি তো কোনো প্রশ্নই করতে পারলাম না, আমাকে তো 2-3 মিনিটের মধ্যেই মানে কি বলবো, ঘর থেকে আর কি বেরিয়ে যেতে হলো। তো সেই রকম কোনো রকম জিনিস কিন্তু ওনার কাছে এলে আপনারা পাবেন না। আসা মাত্র যখন আপনি আসবেন তো একটা দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আসবেন, কিন্তু যখন আপনি বাড়ি যাবেন তখন কিন্তু দেখবেন আপনার সেই দুশ্চিন্তার মাথাটা কিন্তু মানে বোঝাটা কিন্তু হালকা হয়ে গেছে। নমস্কার দিদি। নমস্কার। অনুবাদে শুনে নিন। হ্যাঁ, বলছি আপনার তো শরীর এখন খুব ভালো যাবে না আমি দেখতে পাচ্ছি, আর একটু মানে খিটখিটে টাইপের একটু হয়ে গেছেন আপনি, হুটপাট মাথা গরম হচ্ছে, এই জায়গাটা একটু ঠিক রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যেটা দেখতে পাচ্ছি। আর আপনি তো জ্যোতিষী খুব একটা বিশ্বাস করেন না। আচ্ছা, খুব একটা তো বিশ্বাস করেন না আপনি। তাই অনিমাদি তাই না করি না, মানে আমি ঠাকুরের দীক্ষা না, মনে ভাবি সেই বলে আমার বেশি আপন। দেখেছেন আপনার মনের কথা কি করে বলে দিলেন, আর একেবারে অনায়াসে। হ্যাঁ, এখান আর থেকে আপনার কিন্তু লক্ষণ অনেক ভালো আছে, অনেক ভালো। আপনি খুব আচ্ছা। খুব মানে উচ্চস্থ মনের মানুষ, মানে দান ধ্যান বা কাউকে সাহায্য করা এগুলো আপনার দ্বারা কোনো মানুষ উপকৃত খুব হন। আর আপনি পরিপাটি প্রকৃতির, মানে খুব সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন। কোনো অলস মানুষকে আপনি সহ্য করতে পারেন না, তাই না? তাই তো অনিমাদির হাসি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আপনি ওনার মনের কথাগুলো বলে দিচ্ছেন। তবে খুব ভালো মানুষ ইনি। এনাকে যদি কেউ কান্নাকাটি করে এনার কাছে কিছু চেয়ে ফেলে উনি না বলতে পারে না, না থাকলেও ধার করে এনে দেবে তাকে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। না, খুব ভালো মানুষ, আপনার ডেভেলপ হবে, আপনার ঈশ্বর গুরুর কৃপায় আপনি প্রচুর ভালো আছেন। হ্যাঁ, আপনার মতো ভালো এখন কেউ নেই। অতএব কি শারীরিক একটু প্রবলেম আপনার আসবে, তবে একটু সাবধানে থাকবেন, সকালবেলা হাঁটাচলা করবেন, তা না হলে বিছানায় পড়তে পারেন আপনি, এটা একটু সতর্ক থাকবেন আপনি। ঠিক, নমস্কার। অনিমাদি কেমন লাগলো কথা বলে? খুবই ভালো, খুবই ভালো। মানে আপনার হ্যাঁ মানে বলছে আমার কাশর দোষ আছে, এসে সে আছে, মানে আপনাকে ভয় দেখিয়ে দিয়েছেন। আমি বললাম না যে উনি কিন্তু কখনো ভয় দেখান না। আপনি কোনোদিন যদি ওনার প্রোগ্রাম আগে দেখে থাকেন, দেখবেন কোনো প্রোগ্রামে উনি কিন্তু কাউকে ভয় দেখাননি, সাবধান হয়তো করেছেন, কিন্তু এই আছে ওই আছে সেই আছে বলে ভয় দেখাননি। ঠিক ওনার চেম্বারে যদি আপনি চলে আসতে পারেন অনিমাদি, আপনার কিন্তু সমস্ত সমস্যা ভালো করেছেন। আর আপনি তো হ্যাঁ, আর আপনি তো শুনেই নিয়েছেন উনি যে কথাগুলো বলেছেন। যদি কিছু মিস করে যান সেক্ষেত্রে বলে দিচ্ছি, ফেসবুক এবং ইউটিউবে আপনারা তো লাইভ দেখছেন, এখন লাইভেও দেখছেন, এগুলো তো থেকে যাচ্ছে, আপনারা পরে কিন্তু ইউটিউবে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যোগাযোগ বলে যে নাম্বার দুটো যাচ্ছে, এই নাম্বার দুটোতে সকলে আপনারা যোগাযোগ করুন। ওনাকে কিন্তু আপনারা দমদমে পাচ্ছেন, এছাড়াও ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জেলাতে কোথায় কোথায় পাচ্ছেন? প্রথমত হচ্ছে মেদিনীপুরে পাচ্ছেন, মালদাতে ওনাকে পাচ্ছেন, এছাড়াও খন্নান মানে এটা হচ্ছে হুগলির পরে বর্ধমান আর কি, ডিস্ট্রিক্টটা বর্ধমানের মধ্যে পড়ছে, খন্নান তো বর্ধমানের মধ্যেই পড়ছে, খন্নানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর কাটোয়াতে যারা রয়েছেন, বর্ধমানে যারা রয়েছেন, হুগলিতে যারা রয়েছেন, তারা কিন্তু জিরাট স্টেশন রোড, জিরাটে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ওনার নিজ বাসভবন রয়েছে এবং সেখানে কিন্তু চেম্বার রয়েছে। আর এছাড়াও বনগাঁতে ওনাকে আপনারা পাচ্ছেন, মালদাতে পাচ্ছেন, মেদিনীপুরেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, আর কলকাতায় আপনারা কিন্তু দমদমে পাচ্ছেন। আপাতত এইটুকু বললাম। আর বাকিটুকু আপনারা অবশ্যই যখন বুকিং করবেন ওনার কাছ থেকে কিন্তু আপনারা জেনে নেবেন যে কোথায় কবে ওনাকে পাচ্ছেন, কারণ কোথায় কোন দিন ওনাকে পাচ্ছেন সেটা কিন্তু আমি উল্লেখ করিনি, সেটা অবশ্যই যখন আপনারা বুকিং করবেন তখন সবটা জানতে পারবেন। আচ্ছা, ফোন তো রয়েছে। হ্যালো, ফোন ছিল, যাই হোক, আপনারা অবশ্যই ফোন তো করছেন, কিন্তু সময় আমাদের একদম শেষের দিকে, তাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি যাচ্ছি। এই যে শ্রাবণ মাসে অনেকে কিন্তু ভান্ডারা দেন, হ্যাঁ, তো এই ভান্ডারা কি সবাই দিতে পারেন, বা এই ভান্ডারা দেওয়ার অর্থটা কি, বা এটা কি ভালো না মন্দ, এই বিষয়ে একটু জানতে চাই। এটা একটা খুব সুন্দর মানে কথা বা প্রশ্ন বলা যেতে পারে, যে ভান্ডারাটা ধরুন শ্রাবণ মাস যাচ্ছে বলে নয়, প্রত্যেকটা মাসেই ভান্ডারা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কামাখ্যার কাছে ভান্ডারা দিচ্ছেন, কেউ তারাপীঠে গিয়ে দিচ্ছেন, কেউ পুরীতে গিয়ে দিচ্ছেন। ভান্ডারাটা দিতে পারলে ধরুন আপনার যে আপনি যতদিনের কর্ম কিয়া বা কোনো না কোনো ভুল আমাদের তো হয়েই থাকে, অতএব সেই ভুলের
মাপ ক্ষমা ওই ভান্ডারা দ্বারা চলে যেতে পারে। ও, এইবার কথা আচ্ছা। হচ্ছে হ্যাঁ। যদি কেউ কোনো কারণে ভান্ডারা, আমি দেখা গেল ভোলেনাথের কৃপায় আমি হয়তো তারকেশ্বর যাচ্ছি, হ্যাঁ। তো যেতে গিয়ে রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যে ভান্ডারা দিচ্ছে অনেকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলে থাকবেন যে ভান্ডারা কিন্তু নেওয়া যাবে না, তার পাপ আমার গায়ে চলে আসবে বা আমার ও, আচ্ছা, কাঁধে চাপবে, আচ্ছা, হ্যাঁ। এটা মনে করে থাকে, কিন্তু এটা বাস্তব কখনো নয়। আচ্ছা। অতএব দেখুন, ঠাকুর তার দ্বারা, আপনি ঠাকুরকে দর্শন করতে যাচ্ছেন, হুম। এবার সেখানে দর্শন করতে গিয়ে আপনি দেখলেন যে ঠাকুরের প্রসাদ আপনি পাচ্ছেন না, তো সেই উদ্দেশ্যে ঠাকুর দেখেছে যে আপনি পরিশ্রম করে এখানে আসছেন, অতএব ঠাকুর আপনাকে সেই ভান্ডারাটা দিয়েছেন, তাতে প্রসাদ মারফতে হতে পারে, বিস্কুট মারফতে হতে পারে, জল মারফতে হতে পারে। মানে আপনার যতটুকু সাধ্য সেই অনুযায়ী যদি আপনি মানে ভান্ডারা দেন বা সেবাটা করেন, তাহলে কিন্তু আপনার ভালো হবে এবং ওনারও ভালো হবে। হ্যাঁ, এবার আপনিও এই নিতে জিনিসটা পারেন, কিন্তু, অতএব আপনিও হ্যাঁ। ভান্ডারাটা নিতে পারেন। হ্যাঁ। ভান্ডারাটা নেওয়াটা ভান্ডারা খুব নেওয়াটাও একটা কিন্তু মানে পুণ্যের ব্যাপার। মানে এটা কিন্তু কখনো ভাববেন না যে যে তার পাপটা আপনার লেগে যাবে, এই জিনিস কিন্তু কখনোই ভাববেন না। কিন্তু এত সুন্দর সুন্দর যে আপনি কথা বলেন, এই কথাগুলো শুনতে শুনতে মনে হয় যেন আরো অনেক শুনে, কিন্তু সময়ের কাছে আমরা তো তো তার জন্য আজকে কিন্তু আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই যোগাযোগ বলে যে দুটো নাম্বার এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে পাচ্ছেন, এই দুটো নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করুন। দেখবেন এরকম অনেক অনেক টিপস, টোটকাট, উপাচার আপনারা কিন্তু ওনার কাছে পেয়ে যাবেন, এবং ওনার কাছে যদি আসতে পারেন তাহলে দেখবেন আরো আরো অনেক বেশি উপকৃত আপনারা হবেন। অবশ্যই যোগাযোগ করুন এবং সকলে আপনারা সমস্যা থেকে মুক্ত হন এবং ভালো থাকুন। আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সমস্যা মুক্ত হন ওনার কাছে এসে, অর্থাৎ ডক্টর সঞ্জিত চক্রবর্তী মহাশয়ের কাছে এসে। অনেক ধন্যবাদ এবং সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা।